শুনলাম শ্বশুর বাড়িতে নাকি 10-15 বিঘা জমি কিনছো, আবার দোকানও কিনতেছো। কম দামে জমি পাইছি তো, এই 10-15 বিঘা জমি কিনছি। আর ওই একটা দোকান নিলাম 20 লক্ষ টাকা দিয়ে। সারা বছর তো আর বাইরে থাকবো না, নিজের দেশে এসে তো কিছু করতে হবে, তাই কিনলাম আর কি। আবার শুনলাম শ্বশুরকে নাকি মোটরসাইকেলও কিনে দিছো। শ্বশুরের খুব শখ, সে একটা মোটরসাইকেল চালাবে, তাই দিলাম আর কি। আমার তো আর কেউ নাই ওরা ছাড়া। কি বলো জামাই, তোমার মা? আচ্ছা বন্ধু, তুই তোর শ্বশুর শাশুড়ির জন্য এত কিছু করছিস, বাসায় যে তোর একটা বৃদ্ধা মা আছে তার কি খোঁজখবর রাখিস? সে কি অবস্থায় আছে জানিস? শোন, এই কথাটা আর একবারও আমার কাছে উচ্চারণ করবি না। আমার বাসায় কে আছে না আছে, আমি কাকে কি দেব না দেব, কার সঙ্গে কি আচরণ করব না করব, এটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার। বন্ধু, রিয়েক্ট করিস না। আমি একটা জিনিস বুঝি না, মায়ের কথা বললে তুই। আরে রাখতো, মা আমার শাশুড়ি আছে না, এটাই তো আমার মা। তোমার বন্ধু বান্ধব আছে না বিদেশে, তাদের কাছ থেকে নাও। তুমি তো কয়েকদিন পরে যাচ্ছই, টাকাটা যদি দরকার একটু ফোন দিয়ে টাকাটা নেও, পরে আবার কাজ করে দিয়ে দিও। হ্যাঁ বাবা যা বলছো ঠিকই তো বলছো, আমাদের ভবিষ্যৎ ভালো হবে এই কারণে। দাও তুমি বাবার 30 লাখ টাকা, তুমি তো কিছুদিন পর বিদেশ যাইতেছো, তখন নাহলে শোধ করে দিবা, সমস্যা কি? না, আমি আর বিদেশ যাচ্ছি না। বুঝলাম না, কি বললা তুমি? বিদেশ যাবা না মানে? মানুষের কাছ থেকে যে টাকা ধার করে নিয়ে তোমার বিদেশ পাঠাইলাম, ওই টাকা নেওয়ার জন্য তো পানুদার এখনো আমাদের বাসায় আসে। আমি, তোমাদের কি মাথা নষ্ট হয়ে গেছে? তোমরা এসব কি বলছো? মাথা নষ্ট তোমার হয়েছে। কয় টাকা ইনকাম করছো? আমার মেয়ের সারা মাসে যে কসমেটিক্স লাগে সে টাকাটা তো তুমি বিদেশ থেকে দিতে পারো নাই। আবার তুমি 50 লক্ষ টাকা আমার থেকে চাচ্ছ। আমি কষ্ট করে যতটুকু করছি, জায়গা সম্পত্তি সব আমার গাম জড়ানো টাকা দিয়ে, তোমার একটি টাকাও নেই এখানে, বুঝতে পারছো? নাকি তোমরা এসব কি বলছো? আমি এতদিন প্রবাসে কষ্ট করে লক্ষ লক্ষ টাকা তোমাদেরকে দিছি। কি বলতেছো? চুপ! কি বলতেছি, কি বলি বুঝিস না? বুঝবি, এখন যা বলবো বুঝবি। গায়ে বইসের কথা বলো, আমরা তাই না? এই ছাড়ো, এই যে টুপি, এই যে দাড়ি, এই যে পাঞ্জাবি, আপনি একজন হাজি মানুষ, লেবাস পরে আছেন। শুধু টুপি দাড়ি থাকলেই ইমানদার হওয়া যায় না। আরে কে? আসতেছি। আরে জামাই, বাবা, আল্লাহ, জামাই তুমি চলে আসছো? হ্যাঁ, তোমার কি অবস্থা বাবা? আরে সোনা পাখিটার মুখটা একদম শুকিয়ে গেছে গা। তুমি এদিকে আসো, এদিকে আসো, বসো। আখি, আখি। বুঝতে হবে না আমার, ঠিক আছে। আখি কোথায়? আখি রাখেন। আছে আখি, তোমার কি অবস্থা আগে কও। তোমার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ইয়া, আমার শ্বশুর? হ্যাঁ আছে তো। তুমি তো ফোন দিলা না জামাই আসলো যে। আরে তুমি কেমন আছো? ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আসলে হয়েছে কি আম্মা, হঠাৎ করে ছুটি পাইছি তো, ছুটি পাওয়ার কারণে আর কারোর সঙ্গে যোগাযোগ না করে সরাসরি চলে আসছি। আচ্ছা বসো, বসে কথা বলো। ইয়ে কোথায়? বাবা কোথায়? বাবাকে ডাকো। আপু, আপু দেখা যাও কে আসছে। আম্মা। জামাই লাকিস কি একটাই আনছো? না। জামাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাগবে না বাবা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি হঠাৎ করে কোনো খোঁজ নেই খবর নেই চলে আসলে, বুঝলাম না তো। আরে পরে কথা কইব না, জামাইরে রেস্ট নিতে দাও। হ্যাঁ হয়েছে কি আব্বা, ওই হঠাৎ করে ছুটি পাইছি তো, কারোর সঙ্গে যোগাযোগ করিনি, চলে আসছি। তোমার ডিউটি কি খুব বেশি ছিল জামাই? চোখের নিচে কালো হয়ে গেছে দেখছিস? না না না, জামাই এত পরিশ্রম করে। লাগেজ একটা না মা, লাগেজ আরো আছে। হ্যাঁ? এটা তো শুধু আমার হাতেরটা। জামাই আমি যে তোমার কইছিলাম আমার জন্য একটা কলার হার আনতে। আপনার জন্য নিয়ে আসছি। আমার যে খালা শাশুড়ির জন্য বলছিলেন না, হ্যাঁ হ্যাঁ। তার জন্য নিয়ে আসছি। আর ওই যে আমার জন্য দামি একটা ওই যে সেন্ট। সব আছে। ইয়ে বাবা, আপনি আমাকে যা যা বলেছিলেন আমি সব ব্যবস্থা করে আসছি। আইফোনটা নিয়ে এসছা? সব সব সব। জামাই তোমার বইরা বয়সে আইফোন দিয়ে কি করবা? ওই একটু শখ আছে, জামাই বিদেশ থাকে না। আচ্ছা আব্বু আম্মু, এখন কথা রাখো তো, চলো রুমে ফ্রেশ হও, পরে কথা বলবো বিকেলে। আচ্ছা জামাই যাও, তুমি জামাই যাও। ফ্রেশ হচ্ছো। এই গরু গোস্ত ফ্রিজেতে বাই করে দে, আমি নিজে রাতে রান্না করবো। তুমি বের করে নাও। চলো। জামাই এসে আসো। জামাই কিন্তু তোমার আমার যা যা দরকার সব নিয়ে আসছে। জামাই তো একটা বলো, যা চাই তাই দেয়। আখি, আখি, জি আম্মু। ওই জামাইটা নিয়ে সুপার রুমে তোর বাবা ডাকে, আয় তো।
আচ্ছা জামাই আসতেছে, যা কর ভালো মতন করুন। আসুক। জামাই আসছ? জি বাবা, কিছু বলবেন? হ্যাঁ বাবা, বলার জন্যই তো ডাকলাম। ব্যাপারটা হলো, ওই যে 10 বিঘা জমি কিনলাম না, ওটা তো কাগজপাতি সব কমপ্লিট, তোমার নামেই কিন্তু করা হয়েছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে বাজারে একটা বড় দোকান একটা আছে, বুঝছো? 20 লক্ষ টাকা হলে দোকানটা নিয়ে রাখা যাবে। এমনকি তুমি যতদিন বিদেশ করবে না, এতদিন ভাড়া দিলেও ভালো ভালো একটা টাকা পাবো আমরা, বুঝতে পারছো? আর শোনো, বিদেশ তো তুমি সারা বছর করবা না, এসে তো কিছু না কিছু একটা করতে হবে, সেজন্য দোকানটা নিয়ে রাখি, ভবিষ্যতে কাজে দেবে, বুঝতে পারছো? কিরে মা, তুই কি বলিস? হ্যাঁ আব্বু, তুমি ঠিকই বলছো। শোনো, আব্বু যেটা বলছে না ভালো কথাই বলছে, আমাদের ভবিষ্যতের কথা কিন্তু চিন্তা করেই বলছে। না ঠিকই তো। আসলে আমি তো সারা বছর আর বিদেশ থাকবো না, দেশে এসেও তো আমাকে কিছু করে খেতে হবে, তাই না? আমি যদি এরকম দোকানপাট কিনে রাখি, ওইসব ভাড়া দিয়েও একসময় লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ। ইয়ে, আম্মা আপনি কিছু বলছেন না যে? বাবা আমি আর কি কমু, আমাদের একটা মেয়ের ভবিষ্যৎ যা করা লাগে আমরা তো সেটাই করবো। জামাই তুমি কোনো চিন্তা করিও না, তোমার শ্বশুর যা বলে তাই শুনো, তোমার একটা টাকাও নষ্ট হইতে দেবো না আমরা, কি কও? অবশ্যই। জামাই, তুমি কাজ করো, তুমি এখন যাও রুমে গিয়ে রেস্ট করো, তারপরে কথা হবে, ঠিক আছে? যাও, যা যা, ওকে নিয়ে যাও। জামাইটা অনেক কথা শুনে, অনেক ভদ্র একটা জামাই পেয়েছি। এ শোনো না, সারাদিন আর রুমে ভালো লাগছে না, আমি বরং এলাকাটা একটু ঘুরে আসি, তুমি রেস্ট করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে। আরে জামাই, আসসালামু আলাইকুম। ভালো আছো? জি আন্টি, ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। তো দেশে কবে আসলে? এই তো কয়েকদিন হলো। যাক ভালোই হয়েছে। শুনলাম শ্বশুর বাড়িতে নাকি 10-15 বিঘা জমি কিনছো, আবার দোকানও কিনতেছো। হ্যাঁ, ওই কম দামে জমি পাইছি তো, এই 10-15 বিঘা জমি কিনছি, আর ওই একটা দোকান নিলাম 20 লক্ষ টাকা দিয়ে। সারা বছর তো আর বাইরে থাকবো না, নিজের দেশে এসে তো কিছু করতে হবে, তাই কিনলাম আর কি। আবার শুনলাম শ্বশুরকে নাকি মোটরসাইকেলও কিনে দিছো। শ্বশুরের খুব শখ, সে একটা মোটরসাইকেল চালাবে, তাই দিলাম আর কি। আমার তো আর কেউ নাই ওরা ছাড়া। কি বলো জামাই, তোমার মা? এই কথাটা আমি আর শুনতে চাচ্ছি না। এটা ছাড়া আর কোনো কথা আছে আন্টি আপনার? থাকলে বলেন, নাহলে আমার একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। বলো, নিজের মাকে রাখি শ্বশুর বাড়িতে পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওভাবেই চলবে। হ্যাঁ, এই প্রবাসী, এই আচ্ছা, পরে কথা বলতেছি তোর সাথে, ঠিক আছে? কি অবস্থা? আশরাফ, কি খবর? কেমন আছিস? আছি, ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ আছি। আরে বন্ধু, তুই তো অনেক চেঞ্জ হয়ে গেছিস রে, মোটা তাজাও হয়েছিস, অনেক সুন্দর হয়েছিস। কি বিদেশি ক্রিম টিম ইউজ করিস নাকি? আচ্ছা, যাই হোক দোস্ত, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। এলাকায় কানাঘোষা চলতেছে, শুনলাম তুই নাকি তোর শ্বশুর শাশুড়ির জন্য অনেক কিছু করছিস, অনেক কিছু কিনে দিছিস। 15-20 বিঘা জমি নাকি কিনে দিছিস শ্বশুরকে, আবার একটা মোটর সাইকেল কিনে দিছিস। আবার এটাও শুনলাম বাজারে নাকি 20 লক্ষ টাকা দামে একটা বড় দোকান কিনে দিছিস। বন্ধু, এগুলো কি আসলে সত্যি না সব কানাঘোষায়? না বন্ধু, কানাকষা হতে যাবে কেন? যা সত্যি তাই শুনেছিস। কি করার, সারা বছর তো আর বিদেশ থাকবো না, দেশে তো এসে কিছু করতে হবে। সারা বছর বিদেশ করলাম, দেশে এসে কি রিক্সা চালাবো না পান বিক্রি করে খাবো? তাতে কি ভালো দেখাবে? এই জন্য কিছু জমি জমা, একটা বড় দোকান কিনলাম, এটা হলে বাকি জীবনটা চলে যাবে। আর মোটর সাইকেলের কথা বলছিস, কি আর বলবো তোকে, শ্বশুর ছোট বাচ্চার মতো শুরু করছে, তার নাকি একটা বাইক লাগবে, খুব শখ একটা বাইকের, তাই কিনে দিলাম আর কি। আমার তো আর কেউ নাই শ্বশুর শাশুড়ি ছাড়া। বন্ধু, দোয়া করি আরো উন্নতি কর, আরো অনেক কিছু কর, কারণ ভালো কিছু করলে তো আমরা গর্ব করতে পারবো যে রিপন আমার বন্ধু। আচ্ছা বন্ধু, তুই তোর শ্বশুর শাশুড়ির জন্য এত কিছু করছিস, বাসায় যে তোর একটা বৃদ্ধা মা আছে, তার কি খোঁজখবর রাখিস? সে কি অবস্থায় আছে জানিস? শোন, এই কথাটা আর একবারও আমার কাছে উচ্চারণ করবি না।
আমার বাসায় কে আছে না আছে, আমি কাকে কি দেব না দেব, কার সঙ্গে কি আচরণ করব না করব, এটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার। বন্ধু রিয়েক্ট করিস না। আমি একটা জিনিস বুঝি না, মায়ের কথা বললে তুই আরে রাখতো মা, আমার শাশুড়ি আছে না, এটাই তো আমার মা। বন্ধু তুই না একটা ঘোরের মধ্যে আছিস। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে, কষ্ট করে লালন পালন করছে, পৃথিবীর আলো বাতাস দেখাইছে, সেই মানুষটাকে অবহেলা করে তুই শ্বশুর শাশুড়িকে নিয়ে পড়ে আসিস। তুই না ঘোরের মধ্যে আসিস। আমার কি মনে হচ্ছে জানিস, শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসে না, তোকে ভালোবাসে এই টাকা পয়সার জন্য। যেদিন তোর টাকা পয়সা থাকবে না, সেদিন দেখবি তোকে ছুঁড়ে ফেলে দিবে রাস্তায়। শোন আশরাফ, খামাকা কেন প্যাঁচ লাগাচ্ছিস ভাই? কি দরকার? আমার সংসারে অশান্তি লাগায় তোর কোনো লাভ হবে? 1 টাকা ইনকাম হবে? তাহলে আমার ভালো জায়গাটা কেন নষ্ট করতে চাচ্ছিস? আমার শ্বশুর একজন ফেরেস্তার সমতুল্য মানুষ, আমার শাশুড়ি, তার কথা তো আমি মানে বলে শেষ করতে পারবো না। আর আমার বউ, ওটা তো লাখে একটা। তুই এই ভালো জায়গাটা কেন নষ্ট করতে চাচ্ছিস? তোর স্বার্থটা কোথায় বলতো? বন্ধু এখানে তো আমার কোনো স্বার্থ নাই, তুই আমার বন্ধু, আমি কি চাইবো তোর কোনো ক্ষতি হোক? তাছাড়া মায়ের কথা বলাতে তুই হাউকাউ শুরু করে দিলি না, আজকের পর থেকে আর এই হাউকাউ করতে হবে না। কারণ মানে কি বলতে চাস তুই? বন্ধু তোর মা নাই, না ফেরা দিস। কি? কেন তুই জানিস না গত 7 দিন আগে তোর মা মারা গেছে? আমি তো তোর শ্বশুর বাড়িতে গেছিলাম তোর শ্বশুর শাশুড়িকে খবর দেওয়ার জন্য, তারা কি তোকে কিছু বলেনি? তাছাড়া আমি একটা জিনিস বুঝতেছি না, তুই বিদেশ থেকে আসছিস 1 মাস আগে, আর তোর মা মারা গেছে 7 দিন আগে, তোর শ্বশুর শাশুড়ি জানেনি তোকে? না আশা, তুই কি সত্যি বলছিস আমার মা মারা গেছে? হ্যাঁ, এখন তো আমি ক্লিয়ার হয়ে গেলাম। মানে আমার মা গত 7 দিন আগে মারা গেছে? হ্যাঁ হ্যাঁ। আর আমি বিদেশ থেকে আসছি 1 মাস হয়। তুই সত্যি করে বলতো, তুই কি আমার শ্বশুরের কাছে বলেছিলি আমার মায়ের মৃত্যু সংবাদটা বলেছিলি তুই? আমি কসম আল্লাহর, আমি তোর মায়ের কথা বলছি। আর তুই যে কথাগুলো বললি না যে শ্বশুর বাড়িতে এটা করছিস সেটা করছিস, এখন তো আমি ক্লিয়ার হয়ে গেলাম। আমার মনে হয় এই এই এত কিছু এগুলো তোর নামে একটাও নাই। তুই একটু খতিয়ে দেখ, সব কিছু দেখবি তোর শ্বশুর শাশুড়ির নামে আছে। আর একটা কথা বন্ধু, মানে মানে রাগ করিস না, মা থাকাতে তুই মূল্য দিসনি, দাঁত থাকতে দাঁতের মর্ম দিসনি। এখন তো মা নাই, তোর টাকা পয়সা আসে, তোর চারপাশে অনেক মানুষ আসবে। তো বিশ্বাস কর বন্ধু, মায়ের মতো কেউ হবে না। কারণ মা না থাকার যন্ত্রণাটা আসলে কতটা কষ্টের, কতটা মানে বেদনাদায়ক, এটা আমি হাড়ে হাড়ে টের পাই বন্ধু। আমার তো মা নাই। আমি এই যে সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কাজবাজ করে যখন বাসায় যাই, আমাকে সন্তান বলে বুকে টেনে নিয়ে আদর করবে, বলবে বাবা কেমন আছিস, কষ্ট হয়েছে কিনা, এগুলো বলার মতো আসলে আর বন্ধু আমার কেউ নাই। আশরাফ, আমার মা মারা গেছে? সত্যি আমার মা মারা গেছে? হ্যাঁ দোস্ত, আমার মায়ের শেষ বিদায়ের সময় তাকে আমি 1 নজর দেখতে পারলাম না। আশরাফ, আমার শ্বশুর এটা জানার পরও আমাকে বললো না? খোঁজখবর নিয়ে দেখ, তোর নামে কোনো কিচ্ছু নেই। ঠিক আছে বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করেছিস। দেখি, আমি একটু দেখি আমার শ্বশুর শাশুড়ি। চা পরে আসিস আমার বাসায়। আসতেছে তো। আচ্ছা তোমার সমস্যা কি? হ্যাঁ বলো তো। তুমি বিদেশ থেকে আসলাও গত 1 মাস হয়ে গেল, আসার পর এই জায়গায় যাও ওই জায়গায় যাও, ঠিক মতো আমার একটু সময় দিতেছো না। নিজের দিকে একবারও তাকাইছো কি অবস্থা হয়েছে চেহারার? আর বলো না, আমা কোথায়? আমার এই যে একটা রিং না জানি চেন পছন্দ হয়েছে, ওইটা আনার জন্য মার্কেটে গেছে। ও, আর বাবা? আব্বু আর কই থাকবো, আব্বু সোফার রুমেই আছে। ও তাই? আচ্ছা চলো, একটু বাবার সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, পরে কথা বললো। না, পরে ফ্রেশ হবো, আগে কথা বলি। এমন কি কথা এখনই বলতে হবে? চলো একটু কথা বলি। চলো আসো। আব্বু ব্যস্ত? না জামাই আসছো? জি বাবা। আমি তোমার কথাই ভাবতেছিলাম মনে হয়। কোথায় ছিলে তুমি? না, একটু এই এলাকাটা একটু ঘুরলাম। কি অবস্থা, পাগল হয়ে গেছো বা তুমি? এই রোদে তাপে সারাদিন ঘুরে বেড়ায় এটা চেহারা অবস্থা করছে দেখছিস? ওইটাই তো আমি বলতেছি আব্বু, কোনো কথাই শুনে না। একদম গ্রামের দেখা নিয়ে ব্যস্ত হয়ে গেছো না? চেহারার অবস্থা একদম বাজে হয়ে গেছে, আর বের হয়ে না।
আচ্ছা, যে জন্য তোমার খুঁজতেছিলাম, ব্যাপারটা হলো আরো যে 30 লক্ষ টাকা লাগবে তোমারে বলছিলাম, তুমি বলছিলে যে বাবা ব্যবস্থা হবে একটা, কি করলা টাকাটার? জি বাবা, আপনি তো আমাকে বলেছিলেন 30 লক্ষ টাকার কথা, কিন্তু আসলে টাকাটা মানে ম্যানেজ করতে পারি, ম্যানেজ করতে বলতে কি আমার হাতে নাই, এই জন্য দিতে পারতেছি না। টাকা পয়সা তো হাতে থাকা জিনিস না, তোমার কাছে নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমার বন্ধু বান্ধব আছে না বিদেশে, তাদের কাছ থেকে নাও। তুমি তো কয়েকদিন পরে যাচ্ছই, টাকাটা যদি দরকার একটু ফোন দিয়ে টাকাটা নাও, পরে আবার কাজ করে দিয়ে দিও। হ্যাঁ বাবা, যা বলছো ঠিকই তো বলছো, আমাদের ভবিষ্যৎ ভালো হবে এই কারণে। দাও তুমি বাবার 30 লাখ টাকা, তুমি তো কিছুদিন পর বিদেশ যাইতেছো, তখন নাহলে শোধ করে দিবা, সমস্যা কি? না, আমি আর বিদেশ যাচ্ছি না। বুঝলাম না, কি বললা তুমি? বিদেশ যাবা না মানে? কি বলতেছো এসব তুমি? বিদেশ যাবা না মানে? ইয়ে বাবা, হয়েছে কি, বিদেশ তো আমি যেতে চাই, কিন্তু আমার আর বিদেশ যাওয়া হবে না। কি কেন, সমস্যা কি? সমস্যা হয়েছে কি, আমি যে কোম্পানিতে কাজ করতাম না, ওই কোম্পানির যে কোনো একটা কারণে কোম্পানিটাকে বন্ধ করে দেওয়া হয়। একটা কোম্পানি বন্ধ হয়েছে তো কি হয়েছে, আরো অনেক কোম্পানি তো আছে, তাই না? সেটাই বলতেছি, ওই কোম্পানি বন্ধ করে দেয়, একদম আজীবনের মতো ওটাকে সিল করে দেওয়া হয়। আর আমরা ওখানে যে কয়জন শ্রমিক কাজ করতাম না, সবার নামেই মামলা হয়, আর প্রত্যেক জনের নামে 50 লাখ টাকা করে জরিমানা হয়। আর আমি যদি শুধু 50 লাখ টাকা দিয়ে দেই না, তাহলে আমার নামে আর কোনো ঝামেলা থাকবে না। টাকা পয়সা নিয়ে আমি চিন্তা করি না, কারণ টাকা পয়সা তো আমার অনেক আছে, আমি তো অনেক ইনকাম করছি, জায়গা কিনছি, জমি কিনছি, দোকান কিনছি। 50 লাখ টাকা দিতে পারবো, কিন্তু আমার কষ্ট হচ্ছে যে আমি আর ওই দেশে যেতে পারবো না, ওই কোম্পানিতে কাজ করতে পারবো না। ওই কোম্পানিতে এত বেশি স্যালারি ছিল, যেটা আসলে ওই প্রবাস মাটিতে পাওয়া সম্ভব না। এই জন্য আমার আর বিদেশ যাওয়া হবে না। তো বাবা, আপনি আমাকে 50 লাখ টাকা যত দ্রুত সম্ভব ম্যানেজ করে দেন, নাহলে এই মামলাটা অনেক বড় আকার ধারণ করবে, তখন হয়তো আরো বেশি বিপদে পড়ে যাব। 50 লক্ষ টাকা? কি বলো বাবা, 50 লক্ষ টাকা আমি কোথা থেকে দিব? আমি কোথায় পাবো 50 লক্ষ টাকা? বাবা, আমি তো আপনার টাকা আপনার থেকে চাচ্ছি না, আমি তো অনেক টাকা পয়সা আপনাকে দিছি, কয়েক কোটি টাকা দিছি আপনাকে, দোকান কিনে দিছি, 15-20 বিঘা জমি কিনে দিছি, মার্কেটে দোকান কিনছি, কি বললো তুমি? তারপরে বাড়ি কেনার জন্য টাকা দিলাম, সেখান থেকে 50 লক্ষ টাকা আমাকে দিবেন, আমার টাকা আমাকে দিবেন, এতে তো আপনার টেনশন করার কিছু নেই। তুমি কিছু বলছো না কেন? তুমি আমাকে টাকা দিছো? মানে কি বলো তুমি এসব? তুমি আমাকে টাকা দিছো? উল্টা আমি তো তোমাকে বিদেশ পাঠানোর জন্য যে টাকাগুলো দিছি, এগুলোই তো এখনো শোধ করতে পারো নাই। হ্যাঁ, আব্বু তো ঠিকই বলছে, মানুষের কাছ থেকে যে টাকা ধার করে নিয়ে তোমার বিদেশ পাঠাইলাম, ওই টাকা নেওয়ার জন্য তো পানোদার এখনো আমাদের বাসায় আসে। আমি, তোমাদের কি মাথা নষ্ট হয়ে গেছে? তোমরা এসব কি বলছো? মাথা নষ্ট তোমার হয়েছে। কয় টাকা ইনকাম করছো? আমার মেয়ের সারা মাসে যে কসমেটিক্স লাগে সে টাকাটা তো তুমি বিদেশ থেকে দিতে পারো নাই। আবার তুমি 50 লক্ষ টাকা আমার থেকে চাচ্ছ। আমি কষ্ট করে যতটুকু করছি, জায়গা সম্পত্তি সব আমার গাম জড়ানো টাকা দিয়ে, তোমার একটি টাকাও নেই এখানে, বুঝতে পারছো? নাকি তোমরা এসব কি বলছো? আমি এতদিন প্রবাসে কষ্ট করে লক্ষ লক্ষ টাকা তোমাদেরকে দিছি, নিজে কখনো ভালো খাবার খাইনি, তোমাকে টাকা পাঠাইছি, নিজে কখনো ভালো পোশাক পরিনি, আমি তোমাদেরকে টাকা পাঠাইছি। আমি ভাবছি আমার বাবা আছে, আমার মা আছে, আমার একটা বউ আছে, তার আমার জন্য ফিউচার ভালো করার জন্য ব্যবস্থা করতেছে, আর তোমরা এসব কি বলো? হ্যাঁ, আমরা তো করতে চাইছিলাম, তুমি আর কিছুদিন থাইকা টাকা পয়সা পাঠাইতা, এই জায়গায় ঋণগুলো শোধ হয়ে যেত, তারপর নাহলে তোমার ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে পারতাম, তাই না? আরে কিসের ঋণ, কার ঋণ? আমি তো তোমার বিদেশ পাঠাইছি, ওই ঋণ কার ঋণ হবে আবার? আমি তো বুঝলাম না, তোমরা তোমরা কি আমার সঙ্গে পল্টি নিচ্ছ? আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি? আমরাও তো বুঝতেছি না। এখন পর্যন্ত তুমি বিদেশ যাওয়ার টাকা শোধ করতে পারলা না, তাতেই তোমার কোম্পানির চাকরি চলে গেল, তাতেই চলে গেল। বাবা, আপনি কি বলতেছেন এসব? আমি প্রত্যেক মাসে আপনাকে লক্ষ লক্ষ টাকা দিছি, আপনারা কেন আমার সঙ্গে এরকম করতেছেন এই বিপদের সময়? আখি, তুমি তো আমার ছোট লোকের বাচ্চা, গায়ে হাত দিতেছ কেন? তুই তো পাগল হয়েছে, সাথে আমাদেরও পাগল বানাইতেছ। হ্যাঁ, তোর কি মনে হয় আমরা এতটাই ছোট লোক হয়ে গেছি যে তোর টাকা খাই আমরা বলবো তোর টাকা নেই নেই? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত দিলে কি? তো কি করব? তুমি যেভাবে আমাদের দুইজনের উপর মিথ্যা অপবাদ দিতেছো, এটা তো মাইনে নেওয়ার মতো না। শোনো, আমি একজন হাজি মানুষ, এই গ্রামে না
আমার একটা সম্মান আছে, এই মহল্লায় আমার একটা সম্মান আছে। তুমি আমাকে মিথ্যুক বানাইলা। তুমি এমন ভাবে কথা বলতেছো যে তুমিই সত্যবাদী আর আমরা দুই বাপ বেটি মিথ্যাবাদী। আব্বু, এই ছোট লোকের সাথে কথা না বাড়াই না, বাসা থেকে বের করে দাও তো। কার বাসা থেকে কাকে বের করবো তোমরা? এটা তো আমার বাসা। কি? এটা আমি কিনছি না। এটা তোর বাসা? হ্যাঁ, কেন আপনি? আমার বাসা, এটা আমার বাসা, আমি কিনছি, আমার নামে এই বাসা। বাজারে যে দোকানটা আছে না, সেটাও আমার নামে। 10 বিঘা জমি যে আছে না, সেটাও আমার নামে। তোর নামে কিচ্ছু নাই। অতএব তুই বাসা থেকে এখন বের হয়ে যাবি। যা যা, বাসা থেকে বের হয়ে যা। আসছে ওর বাসা। কি হলো? দুইটা কথা বলে যাই। আখি, তুমি না আমার কাছে ফোন করে বলতা আব্বু তোমার জন্য একটা বাড়ি কিনেছে, ওটা কিন্তু তোমার নামে উইল হয়েছে। তুমি যে 10 বিঘা জমি কিনেছো সেটাও কিন্তু তোমার নামে উইল হয়েছে। দোকান আমার নামে হয়েছে। আজকে তোমার বাবা বলতেছে সবকিছু উনি ওনার নামে লিখে নিয়েছে। এটা কি সত্যি? আমি এগুলো বলছি, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। ঠিক বলছো। আমারও যে আর বিদেশ যাওয়া হবে না, আমার নামে যে মামলা হয়েছে, এটার কি কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। আসলে আমার এই অন্ধ চোখটা খুলে দিয়েছে আমার বন্ধু আশরাফ। আমি তো আপনাদের প্রেমে অন্ধ হয়ে গেছিলাম। আমি তো বুঝতেই পারিনি যে আমি কাল সাপের সঙ্গে বসবাস করতেছি। এই সাপ আমাকে কোনো একদিন সবল মারতে পারে, এটা আমি কখনো চিন্তার মধ্যেই আনিনি। জামাই আবার বিদেশ যেতে পারবে। হ্যাঁ, আবার বিদেশ যেতে পারবো, আবার মোটা মোটা টাকা কামাই করব আর আপনাদের গর্তে ঢুকাবো। কি বলতেছো? চুপ! কি বলতেছি, কি বলি বুঝিস না? বুঝবি, এখন যা বলবো বুঝবি। গায়ে দিচ্ছ, বইসের কথা বলো। আমরা তাই না? এই ছাড়ো। এই যে টুপি, এই যে দাড়ি, এই যে পাঞ্জাবি, আপনি একজন হাজি মানুষ, লেবাস পরে আছেন। শুধু টুপি দাড়ি থাকলেই ইমানদার হওয়া যায় না। শোনো, মাথাটা ঠান্ডা করো, বইসা তারপর কথা বলো, বাবা হ্যাঁ? তুমি বস। হ্যাঁ, বসে কথা বলি। রিল্যাক্স। ঠিক আছে। এত উত্তেজিত হওয়ার দরকার নেই। আচ্ছা বাবা, আখি, আমি মোটামুটি তো কয়েক কোটি টাকা আপনাদেরকে দিছি, তাই না? আপনারা আমার সঙ্গে এটা কেন করলেন? আপনার আপনার কি আর কোনো ছেলে আছে যে আমার টাকা আত্মসাৎ করে আপনি আপনার ছেলেকে দিবেন? আপনার তো 3 কালে 2 কাল চলে গেছে, আর 1 কাল আছে। এই বয়সেও আপনি আমার সঙ্গে এত বড় জালিয়াতি করলেন কেন বাবা? আমি তো আপনাকে বাবার জায়গাটাই দিয়েছিলাম, তোমার আম্মুকে তো আমার মায়ের জায়গাটাই দিয়েছিলাম। তাহলে তোমরা সবাই আমার সাথে এই পোল্ট্রিটা কেন নিলে? কি করছি আমরা? কি করো নাই তোমরা? কি করো নাই? আচ্ছা, আমি বিদেশ থেকে আসছি তো 1 মাস হয়। আমার মা মারা গেছে 7 দিন আগে। আপনার কাছে তো কেউ না কেউ খোঁজ দিয়ে গেছিল, তাই না? কবে? আমরা তো এসবের, তুই এসবের কিছুই জানিস না, না? হারামজাদি, তুই কিছু জানিস না। বিশ্বাস করো, আমি মাত্র শুনলাম। চুপ! আর কত মিথ্যা বলবি? আর কত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি? আপনি বলেন বাবা, আমার কাছে আমার মা মারা গেছে, আপনার কাছে বলেনি কেউ? এতটা স্বার্থপর হয় মানুষ, এতটা খারাপ হয় মানুষ। কোনোদিন আমার মাকে আমি একটু সুখ দিতে পারি নাই। লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে পাঠাইছি, একটা টাকা আমি আমার মাকে দেই নাই। কিন্তু শেষ সময় তার মুখটা আমি দেখতে পারলাম না। আপনারা এত খারাপ, আপনারা এত খারাপ, আমি ভাবতেও পারতেছি না আমি এতদিন কার সঙ্গে বসবাস করলাম। যাই হোক বাবা, বাবা তো আর বলা যায় না। বাপ্পার পিটা, বাপ মেয়ে আমার যে টাকা নিছেন না, আমার কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা আমাকে ইনকাম করার রাস্তা দিছে। আমি আবার বিদেশ যাব, আবার লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা ইনকাম করব। কয়কাল খাবেন আপনারা আমার টাকা? ওই উপরাল্লাহ একজন আছে না, তিনি যদি সত্যি হয়ে থাকে, উনি আপনাদের বিচার করবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের বিচার করবে। জামাই তুমি থাকো, তোমার রাগ হয়েছিল, আমার একটা মার্স হয়ে গেছে, তুমি থাকো। ডিভোর্সটা তুমি দিবা না আমি দেবো? কি বলতেছ উল্টা পাল্টা কথা? না না না, ডিভোর্স দেওয়ার দরকার নেই, তুমি থাকো।
তুমি থাকো জামাই। শোনো, এই জামাই আপু আমরা এটা কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। তুই ফোনে একটু কথা বলে ওকে ম্যানেজ করার চেষ্টা করিস, না হলে আমরা পথের ফকির হয়ে যাবো। সোনার ডিম পাড়া হাঁসটাই কিন্তু আমাদের থাকবে না। তুই একটু ব্যবস্থা করছা, আচ্ছা তুমি তারও বেশি দূর তো আর যেতে পারে না, আমি দেখতেছি কি করে। ম্যানেজ করার চেষ্টা কর। ভুল করি রে, সোনার ডিম পাড়া হাঁসটা হাতছাড়া হলো।